60,000 ইসরায়েলি কোম্পানি বন্ধের মুখে, হিজবুল্লাহ হুতির হামলায় অর্থনীতিতে ধস। ট্রাম্পের উপর হামলায় লাভ কার, নির্বাচনী বাড়তি সুবিধা নিচ্ছে কে, চলছে হিসাব নিকাশ। 6 মাস আলো 6 মাস অন্ধকার, আছে বিমান ইন্টারনেট, কি রহস্য রয়েছে বরফে ঢাকা ওই মহাদেশে। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গাজায় নৃশংস গণহত্যা চালাতে গিয়ে নিজের ফাঁদেই ফেসে গেল ইসরায়েল। ব্যাপক ধস নেমেছে দেশটির অর্থনীতিতে, বন্ধ হয়ে গেছে 46,000 ইসরায়েলি কোম্পানি। চলতি বছরের শেষ নাগাদ সে সংখ্যা 60,000-এ পৌঁছার শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছে, লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হুথি যোদ্ধাদের হামলায় ইসরায়েলের প্রধান বন্দর ইলাতের রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমে গেছে, আর হিজবুল্লাহর হামলায় ব্যাপক ক্ষতি হচ্ছে দেশটির সামরিক স্থাপনাগুলোতে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গাজায় আগ্রাসন চালাতে গিয়ে ধ্বংসাত্মক প্রভাব পড়েছে ইসরায়েলের অর্থনীতিতে। একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসার প্রতিষ্ঠান। এখন পর্যন্ত অধিকৃত অঞ্চলে বন্ধ হয়ে গেছে 46,000 ইসরায়েলি কোম্পানি। আল মায়াদিন সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অধিকৃত অঞ্চলে 77% ব্যবসার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 35,000ই ছিল ছোট আকারের, যেগুলো সর্বোচ্চ 5 জন কর্মচারী দিয়ে পরিচালিত হতো। এমনকি চলতি বছরের শেষ নাগাদ 60,000 ইসরায়েলি কোম্পানি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। গাজা যুদ্ধের ফলে দখলকৃত অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক খাত, বিশেষ করে শিল্প, পর্যটন, কৃষি ও সেবা খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। অঞ্চলগুলোতে এখন বিদেশি পর্যটক নেই বললেই চলে। ফাঁস হওয়া তথ্য অনুসারে ইসরায়েলি কোম্পানিগুলো খুব কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে শ্রমের ঘাটতি, বিক্রয় হ্রাস, সুদের উচ্চহার, কাঁচামালের ঘাটতি এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান অধিগ্রহণ খরচ। সবচেয়ে ঝুঁকিতে আছে নির্মাণ ও আবাসন খাত, সিরামিক, আসবাবপত্র, গৃহস্থালী, বিনোদন এবং বিল্ডিং উপকরণ প্রস্তুতকারীর প্রতিষ্ঠান। হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে লেবাননের সঙ্গে যে কোনো পূর্ণমাত্রার যুদ্ধ ইসরায়েলের অর্থনীতিকে পতনের অতল গহ্বরে নিয়ে যাবে বলেও উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যম মারিভের প্রতিবেদন অনুসারে হিজবুল্লাহ সম্প্রতি তাদের হুদহুদ ড্রোনের সাহায্যে ধারণ করা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের জ্বালানি অবকাঠামো, যেমন তেল শোধনাগার এবং গ্যাস ট্যাঙ্কগুলোতে যে কোনো সময় আক্রমণ করতে পারে। অন্যদিকে ইয়েমেনি সামরিক বাহিনী ও হুতিদের নৌ অভিযানও ইসরায়েলের অর্থনৈতিক ধ্বংসে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। ইসরায়েলি সূত্র মতে, হুতিদের হামলার ফলে দেশটির প্রধান বন্দর ইলাতের রাজস্ব উল্লেখযোগ্যভাবে কমেছে। 2023 সালের শেষ মাসগুলোতে ইসরায়েলের জিডিপি প্রায় 20% কমে গেছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে গাজা থেকে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে পুরোপুরি নির্মূল করতে বহু বছর লেগে যাবে বলে সতর্ক করে দিয়েছেন খোদ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। রবিবার ইসরায়েলি বাহিনীর বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে গ্যালান্ত বলেন, হামলার মুখে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোর সক্ষমতা কমে আসলেও দ্রুত তাদের নিশ্চিহ্ন করা সম্ভব নয়। হিজল জুবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বরাবরই হামাস সহ গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অবস্থান ঘিরে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর সঙ্গে তার সরকারের বিভাজন ক্রমশ বাড়ছে। প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল করা যে মোটেই সহজসাধ্য নয়, সেটিই জানাচ্ছে আইডিএফ। এরই ধারাবাহিকতায় এবারে মুখ খুলেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট। শনিবার হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দাইফকে হত্যার উদ্দেশ্যে নিরাপদ অঞ্চল ঘোষিত গাজার আল মাওয়াসিতে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে হামলায় দাইফের মৃত্যু হয়নি বলে জানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। রবিবার ওই অভিযানে অংশ নেয়া পাইলটদের সাথে নেভাটিম বিমান ঘাঁটিতে সাক্ষাৎ করেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। সে সময় তিনি বলেন, ইসরায়েলি সেনারা গাজায় অত্যন্ত দক্ষতার সাথে অভিযান পরিচালনা করছে। এতে দিন দিন নিঃশেষ হয়ে আসছে প্রতিরোধ গোষ্ঠীগুলোর সক্ষমতা। তবে এরপরও তাদের নির্মূলে বহু বছর সময় প্রয়োজন। গ্যালান্ট বলেন, ইসরায়েলি হামলায় প্রতিরোধ গোষ্ঠীগুলোর সক্ষমতা এতটাই কমে গেছে যে তারা আর নতুন করে শক্তি অর্জন করতে বা সংগঠিত হতে পারবে না। আহত যোদ্ধাদের চিকিৎসা দেওয়ার সক্ষমতাও নেই তাদের।
তবুও শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সবাইকে নির্মূল করা স্বল্প সময়ের কাজ নয়। এদিকে আল মাওয়াসি সহ নিরাপদ ঘোষিত অঞ্চলগুলোতে ইসরায়েলের ধারাবাহিক হামলার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। গাজায় ইসরায়েলের এই নৃশংসতাকে অনন্ত হত্যাযজ্ঞ আখ্যা দিয়ে তিনি বলেন, এসবের মধ্য দিয়ে ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার পিঠে ইচ্ছাকৃতভাবে ছুরি মারছে ইসরায়েল। অবিলম্বে গাজাবাসীকে শায়েস্তা করার এই মানসিকতা থেকে ইসরায়েলকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিতে আন্তর্জাতিক মহলকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান ব্রাজিল প্রেসিডেন্টের। হিজল জুবায়ের, বাংলা ভিশন। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কমিউনিস্ট নেতা কেপি শর্মা ওলিকে নিযুক্ত করেছে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পদেল। এর মধ্য দিয়ে চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রী হলেন তিনি। রবিবার তাকে নিয়োগ দেওয়া হয়। 72 বছর বয়সী কেপি শর্মা ওলি নেপালের কমিউনিস্ট পার্টির প্রধান। এবার তার দল কমিউনিস্ট পার্টি অব নেপাল নেপালি কংগ্রেস পার্টির সঙ্গে জোট সরকার গঠন করেছে। ওলি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন 2015 সালে। এরপর 2018 সালে আবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সর্বশেষ 2021 সালে দেশটির পার্লামেন্টে অস্থিরতা বিরাজ করলে অল্প সময়ের জন্য তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। আজ প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ নেওয়ার কথা রয়েছে। রক্তাক্ত হল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এমন হামলায় লাভ হলো কার? এটি কি নির্বাচনী চাল নাকি ষড়যন্ত্র? কার ঝুলিতে যাবে সুইং ভোটারদের ভোট? এমন সব প্রশ্নের উত্তরের খোঁজে চলছে নানা বিশ্লেষণ, হিসাব নিকাশ। মীর ফজলে রাব্বির আরেকটি ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের সাবেক একজন প্রেসিডেন্টের উপর এই ধরনের হামলা অবাক করেছে সবাইকে। তাই এই ঘটনাটি আগামী নির্বাচনে কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে চলছে নানামুখী বিশ্লেষণ। সংবাদ মাধ্যম বিবিসির এক বিশ্লেষণ বলছে, মুখে রক্ত নিয়ে ডোনাল্ড ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত ঊর্ধ্বে তুলে ধরেছেন এবং সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে মঞ্চ থেকে সরিয়ে নিচ্ছেন। এ ছবি শুধু ইতিহাস বানায়নি, বরং এগুলোই নভেম্বরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। এমনকি ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনও কোনো রাগঢাক ছাড়াই স্পষ্ট ভাষায় হামলার নিন্দা জানিয়েছেন। এফবিআই জানিয়েছে সরাসরি হত্যার উদ্দেশ্যে চালানো হয়েছিল এই হামলা। তবে সৌভাগ্যবশত প্রাণে বেঁচে গেছেন রিপাবলিকান এই নেতা। কিন্তু নির্বাচনের আগে চালানো এই হামলায় আসলে কে লাভবান হলো উঠেছে এমন প্রশ্ন। বিশেষজ্ঞদের ধারণা, এই ঘটনা আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। কারণ প্রধান দুই দলের বাইরে সুইং ভোটার বা যারা কাকে ভোট দিবেন তা নির্ধারণ করেননি, তারা ট্রাম্পের প্রতি সহানুভূতিশীল হতে পারেন এবং ট্রাম্পের হার না মানা মানসিকতায় তারা মুগ্ধ হতে পারেন। ট্রাম্পের উপর হামলা এবং রক্তাক্ত হওয়ার এসব ছবি বেশ দ্রুতই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। এমনকি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ছেলে এরিক ট্রাম্পও এসব ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, আমেরিকার এই ধরনের যোদ্ধাই প্রয়োজন। ফলে রিপাবলিকান শিবিরের কর্মীরা এই ঘটনার জেরে হয়ে উঠতে পারেন আরও উজ্জীবিত, যা ঘুরিয়ে দিতে পারে ট্রাম্পের ভাগ্য চাকা। তবে এই ঘটনাই আবার বিপদ বয়ে আনতে পারে ট্রাম্পের জন্য। কেননা ট্রাম্পের হত্যা চেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকসকে নিয়ে বের হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। জানা গেছে হামলাকারী এই তরুণ পেনিসিলভেনিয়ার বেথেল পার্কের বাসিন্দা। 2022 সালে বেথেল পার্ক হাই স্কুল থেকে তিনি স্নাতক সম্পন্ন করেছেন বলে ধারণা করা হচ্ছে। পেনসিলভেনিয়ার বেথেল পার্ক স্কুল ডিস্ট্রিক্টও এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের তথ্য অনুযায়ী রাষ্ট্রীয় ভোটার রেকর্ডে দেখা যায় ক্রুকস ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরই একজন নিবন্ধিত ভোটার ছিলেন। তিনি 2021 সালে উদারপন্থী প্রচারণা চালিয়ে আসা সংগঠন অ্যাক্ট ব্লুতে $15 দানও করেছিলেন। নাম প্রকাশ না করার শর্তে দেশটির দুই কর্মকর্তা বলেছেন, ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানোর জন্য ব্যবহৃত অস্ত্রটি ক্রুকসের বাবা কমপক্ষে 6 মাস আগে কিনেছিলেন।
এদিকে আলোচনা হচ্ছে সিক্রেট সার্ভিস এজেন্সির সক্ষমতা নিয়েও। এত নজরদারির ভেতরে এমন ঘটনা ঘটায় প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিসের কর্তারা। তবে এই ঘটনার দায় এড়িয়ে গেছেন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলেমি। এক বিবৃতিতে তিনি বলেছেন, যে বিল্ডিং থেকে গুলি ছোড়া হয়েছিল তা ট্রাম্পের র্যালি এলাকার বাইরে ছিল, তাই সেটি নিরাপত্তার দায়ভার সিক্রেট সার্ভিসের নয়, বরং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার। এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশের হাতে দেখা গেছে কাব্বালা ব্রেসলেটের ছবি, যে ব্রেসলেট সাধারণত ইসরায়েলের ইহুদিবাদীরা পরে থাকেন। তাই হামলার এই ঘটনা প্রতিনিয়ত জন্ম দিচ্ছে নতুন সব প্রশ্নের। আদতে এই হত্যা চেষ্টায় কারা জড়িত এবং এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে কারা লাভবান হবেন তা হয়তো সময়ই বলে দেবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে রাজনৈতিক সহিংসতা বন্ধ করে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন নাগরিকদের মাঝে মতের পার্থক্য থাকলেও কেউ কারো শত্রু নয় বলে মন্তব্য করেছেন তিনি। ট্রাম্পের উপর হামলার ঘটনার তদন্ত চলছে উল্লেখ করে হামলার পেছনের কারণ শিগগিরই বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন জো বাইডেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রে মাথাচাড়া দিতে শুরু করেছে রাজনৈতিক সহিংসতা, তাই এটি উৎপাটনে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আতঙ্কগ্রস্ত আমেরিকানরা। কোন পথে যাচ্ছে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ, এই নিয়ে বিচলিত সবাই। তাই বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে উপস্থিত হন ওয়াশিংটনের ওভাল অফিসে। বললেন, যুক্তরাষ্ট্রে কেউ কারো শত্রু নয়, সবাই সবার বন্ধু। মনে রাখবেন, আমরা একে অপরের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আমরা একে অপরের শত্রু না। আমরা প্রতিবেশী, বন্ধু, সহকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সবাই আমেরিকান। আমাদের সবাইকে যে কোনো পরিস্থিতিতে একসাথে লড়াই করতে হবে। ট্রাম্পের উপর হামলা কোনো স্বাভাবিক ঘটনা নয়। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিহিংসার রাজনীতি চলছে। বাইডেন বলেন, এখানে এই ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। আমেরিকা সহিংসতার জায়গা নয়। এমন হামলা মেনে নেওয়া যায় না। সময় এসেছে পরিস্থিতি স্বাভাবিক করার। এজন্য সবাইকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে মারামারি কাটাকাটি করা যাবে না। দেশের কল্যাণে সঠিক সিদ্ধান্ত নিতে শান্তিপূর্ণ বিতর্ক হতে পারে বলে মনে করেন বাইডেন। আমেরিকান গণতন্ত্রে মতবিরোধ থাকবেই, এটা খুব সাধারণ বিষয়। কিন্তু রাজনীতি কখনোই যুদ্ধক্ষেত্র বা হত্যার ক্ষেত্র হতে পারে না। আমি বিশ্বাস করি শান্তিপূর্ণ বিতর্কের একটি ক্ষেত্র হওয়া উচিত রাজনীতি। আমরা চরমপন্থা ক্রোধের নয়, বরং শান্তিপ্রিয় আমেরিকার পাশে দাঁড়িয়েছি। বাইডেন বলেন, ট্রাম্পের উপর হামলার ঘটনায় হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে এখনো প্রকৃত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং শিগগির হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যাবে। চলতি তদন্ত নিয়ে আমি কথা বলেছি। আমরা এখনো হামলাকারীর উদ্দেশ্য জানি না। সংশ্লিষ্ট বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সে কারো সাহায্য বা সমর্থন পেয়েছে কিনা, বা সে অন্য কারোর সাথে যোগাযোগ করেছে কিনা, এই ধরনের ইস্যুগুলো নিয়ে তদন্ত করছে পুলিশ। ডোনেস্কের উরোজাইন অঞ্চল দখলের পর ইউক্রেনের জাপোরিজিয়া শহরের নিয়ন্ত্রণ নেয়ার পথে রুশ বাহিনী। সেই সাথে পশ্চিম রণাঙ্গনে ইউক্রেনের 8টি ব্রিগেডে হামলা চালায় রুশ সেনারা। এতে 5 শতাধিক ইউক্রেন সেনার মৃত্যুর দাবি করা হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের অস্ত্র ও গোলাবারুদের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দোনেস্ক পিপলস রিপাবলিক ও ইউক্রেনের জাপোরিজিয়া শহরের সীমান্তবর্তী অঞ্চল উরাজাইনে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকেই এই অঞ্চলে ব্যাপক লড়াই চলছিল। অবশেষে এখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনীয় সেনারা। কৌশলগতভাবে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। উরাজাইনে দখলে নেয়ার ফলে রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে সার্বিকভাবেই অনেক সুবিধাজনক অবস্থানে চলে গেছে বলে জানাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রাশিয়ান পাবলিক চেম্বার। তারা বলছে, এতে করে জাপোরিজিয়া শত্রুমুক্ত করার পথ প্রশস্ত হয়েছে। এখান থেকে সহজেই পশ্চিম অভিমুখে জাপোরিজিয়ার প্রিউতনে, মালিনোভকা ও গালিইপোলে অভিযান চালানো সম্ভব। এছাড়া এখান থেকে পূর্ব অভিমুখে আগলিদার ও উত্তরে ভার্মেভকা অঞ্চলের দিকেও অনায়াসে এগিয়ে যেতে পারবে সেনারা।
এদিকে রোববার এক বিবৃতিতে পশ্চিম রণাঙ্গনে শত্রু সেনার ওপর ব্যাপক হামলার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ অঞ্চলে অন্তত 8টি ব্রিগেডে হামলায় 5 শতাধিক ইউক্রেনীয় সেনার মৃত্যুর দাবি জানিয়েছে তারা। এছাড়া এদিন যুদ্ধক্ষেত্রের অন্যান্য স্থানে ইউক্রেনের সহস্রাধিক সেনার মৃত্যুর দাবি জানানো হয়েছে। এসব হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র সরঞ্জাম ও বিপুল গোলাবারুদ ধ্বংস হয়। এছাড়া ইউক্রেনের 33টি ড্রোন ও যুক্তরাষ্ট্রের সরবরাহ করা 10টি হিমার্স রকেট ভূপাতিত করে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে রোববার আর এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান, শেষ 24 ঘণ্টায় বিভিন্ন স্থানে শত্রু সেনাদের সাথে অন্তত 66টি সম্মুখ যুদ্ধ হয়েছে ইউক্রেনীয় সেনাদের। দোনেস্কের পোক্রোভাস্কে সবচেয়ে তীব্র লড়াই চলছে। ওই এলাকাতেই 2/3 সম্মুখ যুদ্ধ হয়। এছাড়া খার্কিভ অঞ্চলে রুশ বাহিনীর 3টি হামলা প্রতিহত করার কথা জানিয়েছেন ইউক্রেনের জেনারেল স্টাফ। হিজল জোবায়ের, বাংলা ভিশন। পৃথিবীর দক্ষিণ মেরুর মহাদেশ অ্যান্টার্কটিকা। বরফে ঢাকা এই মহাদেশে থাকে 6 মাস দিন 6 মাস রাত। রাতে তাপমাত্রা নেমে যায় -80 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। কিন্তু এমন চরম প্রাকৃতিক পরিবেশেও সেখানে মানুষ থাকে, বিমান চলাচল করে, এমনকি রয়েছে ইন্টারনেট সেবাও। জীবনের ঝুঁকি নিয়ে সেখানে থাকা মানুষদের নিয়ে আরও জানাচ্ছেন ইমরান মাহমুদ। 6 মাস দিন 6 মাস রাত। অবিশ্বাস্য হলেও সত্য, পৃথিবীর বুকে রয়েছে এমন এক মহাদেশ যাতে 6 মাস আকাশে সূর্য থাকে আর বাকি 6 মাস অন্ধকার। এমন পরিবেশেও সেখানে মানুষ থাকে, চলাচল করে বিমান, এমনকি রয়েছে ইন্টারনেট কানেকশনও। পৃথিবীর দক্ষিণতম প্রান্তে রয়েছে অ্যান্টার্কটিকা, একটি বিশাল এবং নির্জন মহাদেশ যা অন্য কোনো জায়গার মতো প্রাকৃতিক ঘটনার সাক্ষী হয় না। এখানে একবার সূর্য উঠলে তা 6 মাস আকাশে থাকে, আর একবার ডুবলে নেমে আসে 6 মাসের রাত। এ সময় অ্যান্টার্কটিকার তাপমাত্রা নামতে পারে -80 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। তবে এই মহাদেশে কোনো সাধারণ মানুষ থাকে না। যারা থাকেন তাদের কাজ শুধুমাত্র গবেষণা করা। মহাকাশে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যে নভোচারীরা আছেন তাদের চেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় অ্যান্টার্কটিকায় থাকা গবেষকদের। অ্যান্টার্কটিকার বাতাসে কোনো আর্দ্রতা নেই, ফলে গবেষকরা খুব সহজে আক্রান্ত হতে পারেন চর্মরোগ ও ডিহাইড্রেশনে। এছাড়াও এই মহাদেশের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9500 ফুট উঁচুতে, ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণও স্বাভাবিকের চেয়ে কম। এখানে সব মিলিয়ে প্রায় 70টি স্থায়ী রিসার্চ সেন্টার রয়েছে, যেখানে উষ্ণ মৌসুমে সর্বোচ্চ 1200 জন পর্যন্ত থাকেন। প্রতিটি স্টেশনে রয়েছে নিজস্ব কিছু বৈশিষ্ট্য, তবে এগুলো এমনভাবে তৈরি যেন প্রচণ্ড বৈরী পরিবেশ থেকে গবেষকদের রক্ষা করতে পারে। গবেষকরা যদি অসুস্থ হয়ে পড়েন, তাদের চিকিৎসা দিতে প্রতিটি রিসার্চ স্টেশনে সবসময় থাকেন ডাক্তার। এরপরও কেউ যদি গুরুতর অসুস্থ হয়ে যান, তাহলে ভিডিও কলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। ইন্টারনেটের সুবিধাও রয়েছে অ্যান্টার্কটিকায়, তবে তা খুব সীমিত। যেহেতু এর অবস্থান পৃথিবীর একদম দক্ষিণে, তাই স্যাটেলাইটের সাথে এর যোগাযোগ হয় খুবই কম, এবং দিনে মাত্র 3 ঘন্টা সবল থাকে ইন্টারনেট। এছাড়া সারাদিন তা থাকে খুবই দুর্বল। সেই 3 ঘন্টার মাঝে গবেষকরা ডেটা ট্রান্সফার, প্রিয়জনদের সাথে কথা বলা বা অন্যান্য জরুরি কাজ সেরে ফেলেন। বিমান ছাড়া অ্যান্টার্কটিকায় যাওয়ার কোনো উপায় নেই। সেই বিমানও আবার বছরে মাত্র 3 মাস চলাচল করতে পারে, যখন তুষারপাত হয়, আর বাকি 9 মাসই গবেষকরা থাকেন পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন। অ্যান্টার্কটিকায় যাওয়া বিমানের পাইলটদের দেওয়া হয় বিশেষ প্রশিক্ষণ, আর যেহেতু সেখানে কোনো রানওয়ে থাকার সুযোগ নেই, তাই তুষারের উপর রোলার চালিয়ে অস্থায়ী রানওয়ে তৈরি করা হয়, আর বিমানগুলোতেও থাকে বিশেষ গিয়ার। এই কঠিন পরিবেশেও গবেষকরা তাদের গবেষণা চালিয়ে যাচ্ছেন, কারণ অ্যান্টার্কটিকার জলবায়ু পৃথিবীর বাকি অঞ্চলের জলবায়ুর গবেষণাকে সাহায্য করে। শুধু তাই নয়, 2019 সালে ব্ল্যাক হোলের প্রথম ছবি নেয়া ইভেন্ট হরাইজন টেলিস্কোপের একাংশ রয়েছে এই অ্যান্টার্কটিকাতেই। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।